আজকে আমরা যে পাবলিক ফিনান্স ছিল, পাবলিক ফিনান্সের যে চ্যাপ্টার 5, অর্থাৎ আমরা ক্লাসের মধ্যে একটা ট্যাক্সের একটা বার্ডেন বা ইনসিডেন্স অফ ট্যাক্সটা দেখছিলাম, তাই না? একটা ম্যাথ করছিলাম লাস্ট ক্লাসে। তো আমরা আজকে দেখার চেষ্টা করি যে আসলে এই ট্যাক্স যদি ইম্পোজ করা হয় সেলার বা বায়ারের উপর, তাহলে এটা কার উপর কিভাবে পড়ে বা ইনসিডেন্স গুলা কি, ট্যাক্সের বার্ডেন গুলা কি, ট্যাক্সটা দেওয়ার পরে এটা সেলার কতটুকু শেয়ার করেন কিংবা বায়ারই কতটুকু শেয়ার করেন, কিংবা ট্যাক্স ইম্পোজ করার পরে প্রাইসের কি চেঞ্জ আসে এবং কোয়ান্টিটির কি চেঞ্জ আসে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা দেখার চেষ্টা করি। তো ফার্স্টে যে জিনিসগুলো এখানে আসছে যে ট্যাক্স ইনসিডেন্স, অর্থাৎ ট্যাক্সের পরে ট্যাক্স ইম্পোজ করার ফলে প্রাইসের একটা চেঞ্জ আসে। তো অরিজিনাল একটা প্রাইস আর হচ্ছে ট্যাক্সের পরবর্তী একটা চেঞ্জিং প্রাইস। ট্যাক্স ইনসিডেন্স মানে যে ডেফিনিশনটা দেয়া আছে এটা হচ্ছে ইজ এ ডিভিশন অফ বার্ডেন অফ ট্যাক্স বিটুইন দ্য বায়ার এন্ড সেলার। অর্থাৎ ট্যাক্স দেওয়ার ফলে এই বার্ডেনটা সেলার এবং বায়ারের উপর কিভাবে বর্তায়, অর্থাৎ কে কতটুকু শেয়ার করবেন। তো ট্যাক্সের পরবর্তীতে দুইটা প্রাইস থাকে, একটা হচ্ছে ট্যাক্স ইনক্লুডেড প্রাইস আর একটা হচ্ছে ট্যাক্স এক্সক্লুডেড প্রাইস। বায়ার এবং সেলার ট্যাক্সের ইম্পোজ করার ফলে তাদের বিহেভিয়ার কিছু চেঞ্জ আসে, এই চেঞ্জগুলো আমরা দেখি। এখন একটা এক্সাম্পলের কথা বলা হয়েছে যে গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করছে পার ইউনিট 10 টাকা করে MP3 প্লেয়ারের উপর। এই ধরনের ইনসিডেন্টের পরে কি ধরনের ঘটনা ঘটতে পারে, অর্থাৎ সরকার যদি কোনো একটা গুডস এন্ড সার্ভিসের উপর ট্যাক্স ইম্পোজ করে তাহলে কনজিউমার এবং প্রডিউসার তারা কিভাবে রেসপন্স করতে পারে। অর্থাৎ প্রডিউসাররা যে প্রাইসটা অ্যাকসেপ্ট করতো বা রিসিভ করতো সেই প্রাইসের কি ধরনের চেঞ্জ আসে, কিংবা কনজিউমাররা যে ধরনের প্রাইসটা পে করতো তাদের প্রাইসের কি ধরনের চেঞ্জ আসবে ট্যাক্সের পরে, এবং সেই ট্যাক্সের ফলে একটা যে বার্ডেন বা বোঝা তৈরি হয় সেটা প্রডিউসার অর্থাৎ বায়ার এবং সেলার কে কিভাবে শেয়ার করবে, কে কতটুকু শেয়ার করবে, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। এখানে একটা ডায়াগ্রাম বলা হয়েছে, হোয়াট হ্যাপেন হোয়েন দ্য গভর্নমেন্ট ট্যাক্সেস বায়ার অন দ্য MP3 প্লেয়ার্স। অর্থাৎ MP3 প্লেয়ার হচ্ছে এখানে গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করছেন বায়ারের উপর, অর্থাৎ কনজিউমারের উপর যখন ট্যাক্স ইম্পোজ করা হয় তখন আমরা জানি যে ডিমান্ড কার্ভের শিফট আসে। তো যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে এই ডায়াগ্রামের মধ্যে যে রেড কালারের যে ডিমান্ড কার্ভটা এটা হচ্ছে ট্যাক্স ইম্পোজের পরবর্তীতে যে ইমপ্যাক্ট বা যে পরবর্তী চেঞ্জিং যে ডিমান্ড কার্ভ সেটা, অর্থাৎ ট্যাক্স ইম্পোজের পরে যে চেঞ্জিং ডিমান্ড সেটা হচ্ছে রেড কালারের যে ডিমান্ড কার্ভটা। এখন আমরা জানি যে অরিজিনালি যখন কোনো ট্যাক্স থাকে না তখন ইকুইলিব্রিয়াম আসছে আমার পয়েন্ট, এই যে এই পয়েন্টটাতে আমরা দেখেন এটাকে মার্ক করে দিই। এটাকে আচ্ছা এই যে এইটা হচ্ছে আমার অরিজিনাল ইকুইলিব্রিয়াম পয়েন্ট উইদাউট ট্যাক্স ইম্পোজ। এই সিচুয়েশনে থাকলে পরে প্রাইস আসে পার ইউনিট 100 টাকা, আর ভার্টিক্যাল লাইনে প্রাইস দেখানো হচ্ছে ডলার পার MP3 প্লেয়ার, আর হরিজন্টাল অ্যাক্সিসে হচ্ছে কোয়ান্টিটি অ্যামাউন্ট অফ সেল এন্ড বাই, অর্থাৎ সেটা 1000 এ দেখানো হচ্ছে। যদি পরে কোনো ট্যাক্স না থাকে তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হচ্ছে যে আমার এই পয়েন্টটা, তখন হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস মার্কেটে রেজিস্টার করে হচ্ছে 100 পার MP3 এবং মার্কেটে সেল হচ্ছে 5000। এখন ট্যাক্স ইম্পোজের ফলে ডিমান্ড কার্ভটা আমার ডাউনে শিফট করে গেল, তখন হচ্ছে একটা রেড লাইনের যে ডিমান্ড কার্ভ সেটা আসলো। অরিজিনালি তার পরবর্তীতে আমরা কনসিকুয়েন্স দেখার চেষ্টা করি যে মার্কেটে কি ধরনের এখন আমরা দেখতে পারবো যে মার্কেটের মধ্যে যে ইনসিডেন্টটা কি হয়েছে, নতুন যে ইকুইলিব্রিয়াম সেটা রিস্টোর করছে আমার এই যে এই পয়েন্টটাতে, অর্থাৎ রেড কালার ডিমান্ড কার্ভ আর অরিজিনাল সাপ্লাই কার্ভ। এখন মার্কেটের মধ্যে হচ্ছে যে নতুন ইকুইলিব্রিয়াম যে প্রাইসটা সেটি হচ্ছে $95 পার MP3 প্লেয়ার,
এখন মার্কেটের সেল কোয়ান্টিটি হচ্ছে এখন 2000, অর্থাৎ আমার ট্যাক্স ইম্পোজ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের সেল অ্যামাউন্ট কমে গেছে, সেটা 5000 থেকে এখন 2000 এ চলে আসছে। আর নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা আসছে সেটা হচ্ছে এখন $95 পার ইউনিট, পূর্বে ছিল $100। তাহলে এখন প্রাইস চেঞ্জে আসছে $5 কমে গেল। আচ্ছা, এখন যেহেতু ট্যাক্স ইম্পোজ করা হয়েছে কার উপর, কনজিউমারের উপর, অর্থাৎ কনজিউমার তাহলে এখন কতটুকু পে করবে। নতুন মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস আসছে $95, আর তার সাথে এখন পার ইউনিট যদি $10 করে ট্যাক্স ইম্পোজ করে গভর্নমেন্ট কনজিউমারের উপর, তাহলে তাকে 95 এর সাথে আরো প্লাস $10 করে পে করতে হবে। তাহলে তার টোটাল পেমেন্ট আসবে $105। এখন $105 হচ্ছে যে টোটাল বায়ারের পেমেন্ট। আর প্রডিউসার মার্কেট থেকে কত পাচ্ছে পার ইউনিট MP3 প্লেয়ারের জন্য, সে পাচ্ছে পার পিস MP3 প্লেয়ারের জন্য সে পাচ্ছে $95। তাহলে পূর্বে ইকুইলিব্রিয়াম ছিল আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল $100, এখন $100 থেকে এখন সেলার পাচ্ছে $95, তাহলে সেলারের পার MP3 থেকে সে এখন $5 করে কম পাচ্ছে। পূর্বে কনজিউমার পে করতো $100, এখন বাট সে এখন পে করতেছে $105, এখন তার কত টাকা আরো $5 করে বেশি পে করতে হইতেছে। সুতরাং দেখা যাচ্ছে যে ট্যাক্স ইম্পোজের ফলে প্রডিউসার $5 করে পার ইউনিট পার পিস MP3 প্লেয়ার থেকে সে $5 করে কম পাচ্ছে, আর কনজিউমার $5 করে সে এখন বেশি দিচ্ছে, অর্থাৎ একটা প্রাইসের চেঞ্জ আসছে। পূর্বে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল উইদাউট ট্যাক্স $100, এখন ট্যাক্স ইম্পোজের পরবর্তীতে কনজিউমার পে করতেছে $105, প্রডিউসার রিসিভ করতেছে $95, এবং মার্কেটে এখন সেল হচ্ছে 2000 পিস MP3 প্লেয়ার। এখন থেকে যেহেতু পার ইউনিট এখন গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করা হলো, পার ইউনিট ট্যাক্স হচ্ছে $10, তাহলে মার্কেটে সেল অ্যামাউন্ট হচ্ছে 2000 পিস, তাহলে 2000 মাল্টিপ্লাই বাই 10, এটা যেটা আসবে সেটা হচ্ছে 20,000 হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ, কারণ গভর্নমেন্টের রেভিনিউ পার ইউনিট থেকে সে $10 করে ট্যাক্স নিয়ে নিচ্ছে। আর তার সাথে সে মার্কেটে যেহেতু সেল অ্যামাউন্ট 2000 ইউনিট, সুতরাং ইউনিট মাল্টিপ্লাই বাই পার ইউনিট প্রাইস, তাহলে গভর্নমেন্ট মার্কেট থেকে এখন $20,000 সে রেভিনিউ কালেক্ট করতে পারবে। এটা ছিল ট্যাক্সের বার্ডেনটা, বা ট্যাক্স দেওয়ার পরে কি ধরনের প্রাইসের কি ধরনের চেঞ্জ আসছে, এই একটা সিনারিও এই ডায়াগ্রাম থেকে দেখা যায়। তো এখানে এই যে দেখানো হচ্ছে যে প্রাইস উইথ নো ট্যাক্স, আর ট্যাক্সের পরবর্তীতে বায়ার পে দিস প্রাইস, সুতরাং ট্যাক্সের পরে বায়ার এখন $105 করে পে করবে, আর সেলার রিসিভ করবে $95। সো গভর্নমেন্ট রেভিনিউ, যে ব্লক যে এরিয়াটুকু আছে, এই এরিয়াটুকু হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ, এই রেক্টেঙ্গুলার যে ব্লক মার্ক রেক্টেঙ্গুলার এরিয়াটুকু হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ। সুতরাং আমরা পরবর্তী এটাতে দেখি। এখন একটু কেসের কথা বলা হচ্ছে, শো হোয়াট হ্যাপেন্স when গভর্নমেন্ট ট্যাক্সেস সেলার অন MP3 প্লেয়ার। এখন যদি গভর্নমেন্ট সেলারের উপর ট্যাক্স দেওয়া হয়, তাহলে ইম্পোজ করে, তাহলে কি ধরনের চেঞ্জ আসবে। আর সেলারের উপর যদি ট্যাক্স দেওয়া হয়, আমরা জানি যে সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করে। এখন অরিজিনাল সাপ্লাই কার্ভ ইকুইলিব্রিয়াম এই পয়েন্টটাতে আসছে, তো ইকুইলিব্রিয়াম প্রাইস উইদাউট ট্যাক্স $100, এখন যখন ট্যাক্স ইম্পোজ করা হলো তখন সেলারের উপর ট্যাক্স ইম্পোজ করা হলো, করার ফলে সাপ্লাই কার্ভ আপওয়ার্ড শিফট করলো। এখন নিউ সাপ্লাই কার্ভ হচ্ছে রেড মার্ক আমার যে সাপ্লাই কার্ভটুকু। এখন এখানে কি ধরনের পরিবর্তন আসছে, অরিজিনালি আমার ইকুইলিব্রিয়াম ছিল এই পয়েন্টটাতে, এখানে এখন অরিজিনাল ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে অরিজিনাল বা উইদাউট ট্যাক্স আমার ইকুইলিব্রিয়াম যে প্রাইস ছিল সেটা ছিল $100, এবং কোয়ান্টিটি সেল এন্ড বাই ছিল 5000। এখন ট্যাক্স ইম্পোজ করার ফলে প্রাইস বেড়ে গেল, নতুন ইকুইলিব্রিয়াম আসছে আমার এই পয়েন্টটাতে। এখন আমরা এটা পরবর্তীতে যে ডায়াগ্রামটাতে এটা দেখতে পাবো। সুতরাং সেলারের উপর যখন ট্যাক্স ইম্পোজ করা হয় তখন সাপ্লাই কার্ভের শিফট আসে, সেটা আপওয়ার্ড শিফট করে, এবং প্রডিউসারের উপর যখন ট্যাক্স ইম্পোজ করা হয় তখন সাপ্লাই কার্ভের চেঞ্জ আসে, সেটা আপওয়ার্ড শিফট করে। আর যখন কনজিউমারের উপর
ট্যাক্স ইম্পোজ করা হয় তখন সেটা ডিমান্ড কার্ভের চেঞ্জ আসে এবং ডিমান্ড কার্ভ সেটা ডাউনওয়ার্ডস শিফট করে যায়। সো সো এখন আমরা দেখি যে সেলারের উপর বা প্রডিউসারের উপর যখন ট্যাক্স ইম্পোজ করা হয় তখন কি ধরনের ইনসিডেন্ট ঘটে, প্রাইসের চেঞ্জগুলো কিভাবে আসে। সুতরাং অরিজিনাল ইকুইলিব্রিয়াম পয়েন্ট উইদাউট ট্যাক্স ইম্পোজ সেটা ছিল এই পয়েন্টটাতে, তখন আমার মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল $100 আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল 5000। এখন যেহেতু প্রডিউসারের উপর ট্যাক্স ইম্পোজ করা হয়েছে সুতরাং সাপ্লাই কার্ভের শিফট আসছে আপওয়ার্ড এবং নতুন একটা সাপ্লাই কার্ভ সেটা হচ্ছে রেড মার্ক এই সাপ্লাই কার্ভটা। এখন নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট এই পয়েন্টটা নিউ ইকুইলিব্রিয়াম সাপ্লাই কার্ভ প্লাস অরিজিনাল ডিমান্ড কার্ভ। নিউ চেঞ্জিং ইকুইলিব্রিয়াম পয়েন্টে মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস অর্থাৎ ট্যাক্স ইম্পোজের পরে ট্যাক্স দেওয়ার ফলে যে নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস সেটা হচ্ছে $105 আর কোয়ান্টিটি অ্যামাউন্ট হচ্ছে 2000। তো যেহেতু মার্কেট নিউ ইকুইলিব্রিয়াম প্রাইস $105 সুতরাং এই $105 এখন বায়ারকে পে করতে হবে। বায়ার মার্কেট থেকে কোনো MP3 কিনতে গেলে সে পার ইউনিটের পার পিসের জন্য সে এখন $105 তাকে দিতে হবে। তো এখন যেহেতু $105 সে দিচ্ছে, পূর্বে সে দিত $100 এখন দিচ্ছে সে $105 আর কনজিউমার এখন আগে থেকে $5 করে বেশি দিতে হচ্ছে ট্যাক্স ইম্পোজ করার ফলে। গভর্নমেন্ট যখন ট্যাক্স ইম্পোজ করে তখন কনজিউমার উপর পার ইউনিট বা পার পিস MP3 প্লেয়ারের জন্য এখন তাকে $5 করে বেশি দিতে হচ্ছে। এখন কনজিউমার $105 দিচ্ছে এবং প্রডিউসার $105 রিসিভ করলো, গ্রহণ করলো, কিন্তু এখন $105 থেকে গভর্নমেন্ট প্রডিউসারের কাছ থেকে 10 টাকা করে কেটে নিবে, কারণ বলা হয়েছে যে পার ইউনিট 10 টাকা করে ট্যাক্স দেওয়া হচ্ছে। কার উপর? সেটা হচ্ছে প্রডিউসারের উপর। সুতরাং প্রডিউসার যদি পরে $105 রিসিভ করে কনজিউমারের কাছ থেকে এবং গভর্নমেন্ট প্রডিউসার কাছ থেকে $10 করে কেটে নিব, তাহলে যদি $105 থেকে $10 মাইনাস হয়ে যায় তাহলে এখন অরিজিনালি প্রডিউসার $95 সে অ্যাকসেপ্ট করতে পারবে। তো এখানে ডায়াগ্রামটাতে বলা হচ্ছে যে প্রাইস উইথ নো ট্যাক্স, যখন ট্যাক্স ছিল না তখন মার্কেটের প্রাইস ছিল $100 আর ট্যাক্স দেওয়ার ফলে বায়ার পে করতেছে এখন $105 আর সেলার রিসিভ করতেছেন $95। সুতরাং উইথ নো ট্যাক্স, যখন ট্যাক্স ছিল না তখন মার্কেটে কোয়ান্টিটি সেল এন্ড বাই ছিল 5000 আর যখন ট্যাক্স ইম্পোজ করা হলো তখন মার্কেটে কোয়ান্টিটি সেল অ্যামাউন্ট কমে দাঁড়ালো 2000 ইউনিট। সুতরাং দেখা যাচ্ছে যদি পরে কোনো একটা প্রোডাক্টের উপর ট্যাক্স ইম্পোজ করা হয় তাহলে ওই প্রোডাক্টটার মার্কেটে সেল এন্ড বাই কমে যায়। তো এই জিনিসটাই এখানে দেখানো হচ্ছে। আর যেহেতু এখন মার্কেটে সেল হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে 2000 ইউনিট, সুতরাং পার ইউনিট ট্যাক্স হচ্ছে $10। সুতরাং 2000 multiplied by 10 is equal to 20,000. That is the government revenue collection. এখন আমরা দেখি যে ট্যাক্সেস এন্ড এফিসিয়েন্সি। সাধারণত যদি ট্যাক্স ইম্পোজ করা হয় কোনো একটা প্রোডাক্টের উপর তাহলে মার্কেটের মধ্যে ইনএফিসিয়েন্সি আসে। ইনএফিসিয়েন্সি কেন আসে? সাধারণ ট্যাক্সের পূর্বে মার্কেটের ইকুইলিব্রিয়াম ছিল যে এই পয়েন্টটায়, তখন মার্কেটের সেল এন্ড বাই অ্যামাউন্ট ছিল 5000 ইউনিট, বাট ট্যাক্স দেওয়ার ফলে যেহেতু 2000 ইউনিট অর্থাৎ 3000 ইউনিট প্রোডাকশন সেল এন্ড বাই কমে গেছে, সুতরাং এখানে একটা ইনএফিসিয়েন্সি অর্থাৎ প্রোডাকশন ইকোনমিতে এখন আগে থেকে প্রোডাকশন কম আসছে। এই কারণে আমরা কি বলবো যে প্রোডাকশন কমে গেছে, এই জন্য একটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়েছে এবং ট্যাক্সের ফলে কিছু লস থাকে ইকোনমিতে, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। Okay, show the inefficiency of the taxes. আর এই ডায়াগ্রামটার মধ্যে আমরা যখন দেখলাম যে যখন ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে পার ইউনিট $10 করে, এখানে আমরা দেখলাম যে কনজিউমার এবং প্রডিউসার তারা ইকুয়ালি শেয়ার করতেছে ট্যাক্সের বার্ডেনটা। অর্থাৎ পূর্বে ট্যাক্স ছাড়া যখন মার্কেট প্রাইস ছিল $100, ট্যাক্স দেওয়ার ফলে এখন বায়াররা পে করতেছে $105, অর্থাৎ সে এখন 5 টাকা বেশি পে করতেছে। সুতরাং বায়ারের উপর পার ইউনিট বার্ডেন
ট্যাক্সের বার্ডেন পড়তেছে $5 করে। আচ্ছা, এটা গেল বায়ারের পার্সপেক্টিভ থেকে। এখন সেলার কি করতেছে? সেলার পূর্বে সে $100 গ্রহণ করতো বা পার ইউনিটের জন্য সে $100 পাইতো সেল করে, এখন সে পাইতেছে $95। সুতরাং এখানেও তার $5 লস আসতেছে। সুতরাং দেখা যাচ্ছে যে ভাইয়ার সে $5 বেশি দিচ্ছে, কনজিউমার সে $5 কম গ্রহণ করতেছে। সুতরাং এখানে যেহেতু পার ইউনিট $10 ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, আর $5 দিচ্ছে বায়ার আর $5 দিচ্ছে সেলার। এটা ঘটার কারণ এই কারণ যে এখানে যে সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ তাদের ইলাস্টিসিটি সেম। সুতরাং এই কারণে যখন ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভের ইলাস্টিসিটি সেম থাকে তখন তারা ইকুয়ালি এই ট্যাক্সের বার্ডেনটা শেয়ার করবে। আচ্ছা, স্যার এবার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আগে স্লাইডটাতে। হ্যাঁ, এটা স্যার এইটা জি স্যার। স্যার আপনি যে বলছেন যে স্যার বায়ার এবং সেলার ইকুয়ালি স্যার এটা ব্যালেন্স করতেছে, কিন্তু সেলার তো আগে $100 করে দিত, কিন্তু এখন তো 95, তাহলে স্যার না না, তার দিক থেকে সে কি সেলার কম তো না, দিচ্ছে না? সেলার আগে সে অ্যাকসেপ্ট করতো যখন কোনো ট্যাক্স ছিল না তখন সেলার সে মার্কেটে একটা প্রোডাক্ট সেল করে সে $100 পাইতো, বাট এখন সে পাচ্ছে $95। তাহলে সে কত ডলার কম পাচ্ছে? $5 কম পাচ্ছে না? ও স্যার বুঝছি, জি স্যার। পূর্বে ছিল সে একটা প্রোডাক্ট সেল করে $100 পাইতো, বাট এখন সে পাইতেছে $95। তাহলে তার $5 এখন কমে গেল। সেম ভাবে পূর্বে যারা বায়ার ছিল তারা একটা প্রোডাক্ট পারচেস করতে $100 পে করতে, এখন দিতেছে তারা $105। তাহলে তাদের উপরও $5 বেশি একটা বার্ডেন চলে আসছে। ঠিক আছে এটা? স্যার আচ্ছা, স্যার উভয় ক্ষেত্রেই তো সেম আসতেছে। হ্যাঁ সেম আসতেছে। এটার কারণ হচ্ছে যে এটার এই যে কারণটা বললাম যে এখানে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভের ইলাস্টিসিটিটা সেম। যদি ইলাস্টিসিটি সেম থাকে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের, তাহলে পরে ইকুয়ালি তারা বার্ডেনটা শেয়ার করবে। অর্থাৎ যেহেতু $10 করে পার ইউনিট ট্যাক্স ছিল, এ থেকে $5 দিচ্ছে সেলার আর $5 দিচ্ছে বায়ার। এটা এই কারণে যে কারণ তাদের সেলার এবং অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের ইলাস্টিসিটি সেম। আমরা ডিফারেন্ট কেসগুলো দেখবো যখন ইলাস্টিসিটি সেম না থাকে তখন কে কতটুকু বার্ডেন শেয়ার করে, এটা আমরা নেক্সট স্লাইডে দেখব। হ্যাঁ, এটা নট নেসেসারি যে সবাই ইকুয়ালি শেয়ার করবে। সরকার বা যদি $10 করে পার ইউনিট ট্যাক্স ইম্পোজ করে সেলার এবং প্রডিউসার তারা সমানভাবে এই বার্ডেনটা বহন করবে, এটা নট নেসেসারি। এটা ডিপেন্ড করে ইলাস্টিসিটির উপর, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের ইলাস্টিসিটির উপর। এটা নেক্সটে এই ধরনের স্লাইড বা এই ধরনের কেসগুলো আমরা দেখব। ঠিক আছে, এটুকু পর্যন্ত ঠিক আছে? স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখার চেষ্টা করব। সাধারণত ট্যাক্স ইম্পোজ করার ফলে এক ধরনের লস তৈরি হয় ইকোনমিতে, এটাকে বলা হচ্ছে ডেড ওয়েট লস। ডেড ওয়েট লস ইজ দ্য অ্যামাউন্ট অফ লস দ্যাট ইজ লস ফ্রম ইকোনমি। অর্থাৎ কোন একটা দেশের অর্থনীতি থেকে বা সামগ্রিকভাবে সোশ্যাল ওয়েলফেয়ারের একটা চেঞ্জ আসে ট্যাক্স ইম্পোজ করার ফলে। সুতরাং ট্যাক্স জিনিসটা যখন ইম্পোজ করা হয় তখন ইনএফিসিয়েন্সি তৈরি হয় ইকোনমিতে। ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে যে পূর্বের তুলনায় এখন প্রোডাকশন কম হচ্ছে, এই জন্য আমরা বলছি একটা ইনএফিসিয়েন্সি তৈরি হচ্ছে। এবং ইনএফিসিয়েন্সি তৈরি হওয়ার ফলে সোসাইটির মধ্যে এক ধরনের সোসাইটিতে একটা লস তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ডেড ওয়েট লস। তো এই ডেড ওয়েট লসটা আমরা জানার চেষ্টা করব কিভাবে ক্যালকুলেট করতে হয়। আর আমরা এখানে এই ডেড ওয়েট লসটা ক্যালকুলেট করতে গেলে আমাদের কনজিউমার এবং প্রডিউসার সারপ্লাসের এই কনসেপ্টটা দরকার। আমরা জানি সাধারণত মার্কেটে যে ইকুইলিব্রিয়াম যে কন্ডিশনটা থাকে, ইকুইলিব্রিয়াম যে প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে ডিমান্ড কার্ভের যে লোয়ার এরিয়াটুকু এটাকে বলা হচ্ছে কনজিউমার সারপ্লাস। আর ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে সাপ্লাই কার্ভের আপার পোর্শন থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস, অর্থাৎ এই যে এই এরিয়াটুকু হচ্ছে যে আমাদের প্রডিউসার সারপ্লাস। তো প্রডিউসার এবং কনজিউমার সারপ্লাসের এই কনসেপ্টগুলো আমরা দেখলাম। আর টোটাল সারপ্লাস সমান হচ্ছে প্রডিউসার প্লাস কনজিউমার সারপ্লাস। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে যখন আমরা ডেড ওয়েট লসটা জানতে চাই। ঠিক আছে, কনজিউমার এন্ড প্রডিউসার সারপ্লাসের কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি? ইকুইলিব্রিয়াম ডিমান্ড কার্ভের লোয়ার যে পোর্শনটাকে ইকুইলিব্রিয়াম প্রাইসের যে
প্রাইসটা আছে তা থেকে ডিমান্ড কার্ভের লোয়ার পোর্শনটাকে আমরা বলা হচ্ছে কনজিউমার সারপ্লাস, আর ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে যে সাপ্লাই কার্ভের আপার পোর্শন যে এরিয়াটা এটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস। তো আমরা দেখি যে ট্যাক্সের ফলে সোসাইটিতে ডেড ওয়েট লসটা কি আসলো বা কি ধরনের ইনএফিসিয়েন্সি তৈরি হলো ইকোনমিতে বা সোসাইটিতে, এই ডায়াগ্রামটা দিয়ে সেটা দেখার চেষ্টা করি। এখানে যে ডায়াগ্রামটাতে প্রথম এখানে হচ্ছে শোজ দ্য ট্যাক্সেস ক্রিয়েট ইনএফিসিয়েন্সি, অর্থাৎ ট্যাক্স দেওয়ার ফলে সোসাইটিতে একটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেটা কিভাবে হয়েছে? এখানে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে প্রডিউসারের উপর, যেহেতু প্রডিউসারের উপর ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে সুতরাং সাপ্লাই কার্ভ শিফট টু দ্য আপ। এখন নিউ যে ট্যাক্স ইম্পোজ করার ফলে যে সাপ্লাই কার্ভটা সেটা হচ্ছে আমার রেড লাইন সাপ্লাই কার্ভ। আমার ট্যাক্স ইম্পোজের পূর্বে অর্থাৎ ট্যাক্সের ইকুইলিব্রিয়াম ছিল এই পয়েন্টে, তখন ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল $100। এখন যখন প্রডিউসারের উপর ট্যাক্স ইম্পোজ করা হয়েছে তখন নতুন ইকুইলিব্রিয়াম এই পয়েন্টটাতে আসলো। এখন এই পয়েন্টের মধ্যে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে $105। আর এই $105 কেসের ক্ষেত্রে প্রডিউসার অ্যাকসেপ্ট করে $95 আর কনজিউমার পে করে $105। আচ্ছা, এখন ট্যাক্স দেওয়ার ফলে কি ধরনের কেস তৈরি হয়? এখন নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্টে এই পয়েন্টে আসার ফলে আমরা দেখি যে কনজিউমারের সারপ্লাসের কি ধরনের চেঞ্জ আসছে। এখন ট্যাক্স ইম্পোজ করার ফলে যখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমার এখানে আসলো তখন আমার ইকুইলিব্রিয়াম প্রাইস আসলো $105। তো এই প্রাইসে এখন কনজিউমার সারপ্লাস কতটুকু? এই যে জাস্ট এই যে এরিয়াটুকু, অর্থাৎ কনজিউমারের সারপ্লাস এখন কমে আসলো। পূর্বে ছিল কনজিউমার সারপ্লাস এই যে এই পুরো এরিয়াটুকু, এইটুকু প্লাস এইটুকু এবং এই পার্টটা। এখন শুধু কনজিউমার সারপ্লাস শুধু এই এরিয়াটুকু আছে। তাহলে তার লস কি করলো? সে এই পার্টটুকু এবং এই পার্টটুকু তার কনজিউমার সারপ্লাস লস হয়ে গেল। এখন প্রডিউসারের ক্ষেত্রে দেখার চেষ্টা করি প্রডিউসার এখন কতটুকু অ্যাকসেপ্ট করতেছে। $95 সে অ্যাকসেপ্ট করতেছে। তাহলে এখন তাহলে প্রডিউসারের সারপ্লাস কতটুকু থাকলো? শুধু এই যে প্রডিউসার সারপ্লাস এই যে এই পার্টটুকু থাকলো। এখানে বলা হয়েছে যে প্রডিউসার সারপ্লাস এই এরিয়াটুকু। তাহলে প্রডিউসারের সারপ্লাস কতটুকু সে লস করলো? এই পার্ট আর এই পার্টটা। আচ্ছা, এখন আমরা দেখি যে গভর্নমেন্টের কি অবস্থা, গভর্নমেন্ট কতটুকু রেভিনিউ কালেক্ট করলো? গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট করলো যতটুকু অ্যামাউন্ট সেল হয় এখন, অর্থাৎ ট্যাক্সের পরে সেল অ্যামাউন্ট কত? 2000 ইউনিট। আর পার ইউনিট 2000 ইউনিট হচ্ছে যে এই পার্টটুকু 2000 ইউনিট, এবং পার ইউনিট ট্যাক্স হচ্ছে $10। $95 to $105। তো এই রেক্টেঙ্গুলার এরিয়া যেটা এই যে এই পার্টটা, এটা এই পার্ট এবং এই যে এই পার্টটা, এই রেক্টেঙ্গুলার এরিয়াটুকু হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ। সুতরাং দেখা যাচ্ছে ট্যাক্স দেওয়ার ফলে গভর্নমেন্টের হাতে আছে এই পার্টটা, আর কনজিউমারের সারপ্লাস আছে এই পার্টটা, প্রডিউসারের সারপ্লাস আছে এই পার্টটা। কিন্তু এই যে পূর্বে যে আমার যে এই যে টোটাল এরিয়াটুকু যে ছিল, এই যে টোটাল কনজিউমার প্লাস প্রডিউসার এই সারপ্লাস থেকে এখন আমার ইকোনমিতে এইটুকু পার্ট আছে, এই পার্টটুকু আছে। বাট এইটুকু পার্ট কারো কাছেই নাই। এই পার্টটা আর এই পার্টটা, এই একটা ট্রায়াঙ্গুলার, সেই ট্রায়াঙ্গুলারটা এই পার্টটা কারো কাছেই নাই। সুতরাং আমরা যেটাকে মার্ক করার চেষ্টা করি, আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমার কনজিউমার সারপ্লাস। ট্যাক্স ইম্পোজের পরে যখন ট্যাক্স দেওয়া হয় তখন কনজিউমার সারপ্লাস শুধু এই যে এই ট্রায়াঙ্গুলারটা, আর প্রডিউসারের সারপ্লাস থাকে এই ট্রায়াঙ্গুলার, এবং গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করেন এই স্কোয়ার এরিয়া প্লাস স্কোয়ার এরিয়া। তাহলে এইটুকু আমার ইকোনমিতে কতটুকু আমার সারপ্লাস রয়ে গেল বা রিসোর্স আছে। এখন রিসোর্স আছে কনজিউমার সারপ্লাস প্লাস গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন এরিয়া প্লাস প্রডিউসার সারপ্লাস। আর আমার এই যে এই এরিয়া, এই ট্রায়াঙ্গুলার দুটা, এইটুকু কারো কাছেই নাই। সুতরাং এইটুকু কি হয়েছে? সোসাইটি থেকে বা ইকোনমি থেকে লস্ট হয়ে গেছে। সুতরাং এইটুকু এই লস্ট অ্যামাউন্টকে বলা হচ্ছে ডেড ওয়েট লস্ট, দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ লস্ট ফ্রম ইকোনমি। অর্থাৎ এই দুইটা ট্রায়াঙ্গুলার আমার এখন ইকোনমিতে কারো কাছেই নাই। এটা প্রডিউসারের কাছেও নাই, কনজিউমারের কাছেও নাই, এবং সেটা আমার
গভর্নমেন্টের কাছেও নাই। সুতরাং এই এরিয়াটুকু প্রডিউসার, কনজিউমার আর গভর্নমেন্ট এই কারো কাছেই নাই, এই দুটো ট্রায়াঙ্গুলার এরিয়াটুকু। সুতরাং এই এরিয়াটাকে আমরা বলছি ডেডওয়েট লস। এটা কি ঠিক আছে ডেডওয়েট লস অ্যামাউন্টটা? আমরা কি সামনে যা জি স্যার। ডেডওয়েট লস অ্যামাউন্টটা কি ঠিক আছে? ডেডওয়েট লস কিভাবে আসলো ট্যাক্স দেওয়ার ফলে, সোসাইটির মধ্যে কিভাবে জি ইনএফিশিয়েন্সি স্যার তৈরি ঠিক হলো? আছে। জি স্যার। আচ্ছা, তারপর আমরা একটু দেখার চেষ্টা করি যে the loss of consumer surplus plus producer surplus is the burden of tax. সুতরাং burden of tax টাকে বলা হচ্ছে যে কনজিউমার এবং প্রডিউসারের যে সারপ্লাসটুকু লস হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে burden of tax। এই burden of tax টাকে আবার বলা হচ্ছে যে the burden of tax is equal to the tax revenue plus the deadweight loss। সুতরাং ট্যাক্স দেওয়ার ফলে যে বার্ডেনটা তৈরি হয় সেই বার্ডেনটাকে বলা হচ্ছে যে আমার যে ডেডওয়েট লস অ্যামাউন্ট প্লাস গভর্নমেন্ট রেভিনিউ অ্যামাউন্ট, এই দুটোকে আমরা যদি একসাথে অ্যাড করি, যোগ করি, তাহলে আমরা পাবো বার্ডেন অফ ট্যাক্স। আমরা নেক্সট স্লাইডটা দেখার চেষ্টা করি। এক্সেস বার্ডেন ইজ দ্য ডেডওয়েট লস ফ্রম। আচ্ছা, এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে ডেডওয়েট লসের অ্যামাউন্টটা বাইর করব। ডেডওয়েট লস হচ্ছে যে আমার এই যে এটাকে আমরা আবার কালার আচ্ছা, ডেডওয়েট লস এরিয়া হচ্ছে আমার এই রেক্টেঙ্গুলার শেপ। এই যে রেক্টেঙ্গুলার শেপ, এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার ডেডওয়েট লস। এখন এই ডেডওয়েট লসের এরিয়াটুকু কতটুকু? আমরা সাধারণত জানি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ মাল্টিপ্লাই বাই এখানকার বেসটা কত? বেস হচ্ছে এই এখান থেকে এই পাশ, অর্থাৎ 105 মাইনাস 95, তাহলে বেস এরিয়া হচ্ছে 10। আর হাইটটা কত? হাইট হচ্ছে আমার এই যে এই পাশে 2000 প্লাস 5000, সুতরাং 5000 মাইনাস 2000 3000, 3000 মাল্টিপ্লাই বাই 10 ডিভাইড বাই 2, তাহলে এই ডেডওয়েট লস অ্যামাউন্টটা আসছে আমার 15000। এখানে দ্য এক্সেস বার্ডেন is equal, অর্থাৎ ডেডওয়েট লস অ্যামাউন্টটা বাইর করার চেষ্টা করা হয়েছে। The simple like a calculation, the area of this triangle, তো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো আমার বেস হচ্ছে 105 মাইনাস 95, অর্থাৎ 10, এটা আমার বেস। সুতরাং আর হাইটটা হচ্ছে 5000 মাইনাস 2000 3000, তো 3000 মাল্টিপ্লাই বাই 10 ডিভাইড বাই 2, ডেডওয়েট লস অ্যামাউন্ট হচ্ছে 50000 টাকা। স্যার ডিভাইডেড বাই 2 টা কি বায়ার্স আর সেলার্স এর জন্য? না না, এটা না, এটা হচ্ছে যে ট্রায়াঙ্গেলের ফর্মুলা। ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা কি? হাফ ও ইনটু আচ্ছা বেস আচ্ছা ইনটু আচ্ছা, হ্যাঁ হাইট। হ্যাঁ তাহলে এই বেস হচ্ছে এই পাশ আর হাইট হচ্ছে 3000, হ্যাঁ স্যার বুঝতে বেস পারছি। হচ্ছে 10। হাফ ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ রাইট, ওইটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এরিয়াটা। তো এখান থেকে ডেডওয়েট লস অ্যামাউন্টটা বের হবে। আমরা এখন নেক্সট, আচ্ছা, ইনসিডেন্স, ইনএফিশিয়েন্সি এন্ড দ্য ইলাস্টিসিটি। অর্থাৎ ওই যে আমরা যে বললাম যে ডিপেন্ডিং অন দ্য ইলাস্টিসিটি, যে কে কতটুকু ট্যাক্সের বার্ডেন শেয়ার করবে, এটা ডিপেন্ড করে তার ইলাস্টিসিটির উপর, অর্থাৎ প্রডিউসার এবং কনজিউমারের ইলাস্টিসিটি। দ্যাট মিনস দ্য ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের ইলাস্টিসিটি। এখানে বলে দেওয়া হয়েছে ফর আ গিভেন ইলাস্টিসিটি অফ সাপ্লাই দ্য বায়ার পে এ লার্জার শেয়ার অফ দ্য ট্যাক্স, the more elastic is the demand curve। অর্থাৎ গিভেন একটা সাপ্লাই কার্ভে একটা সাপ্লাই কার্ভ দেয়া আছে, এ থেকে যদি ডিমান্ড কার্ভটা যদি পরে মোর ইনইলাস্টিক হয়, অর্থাৎ ডিমান্ড কার্ভ যদি পরে ইনইলাস্টিক থাকে, তাহলে কনজিউমার ট্যাক্সের বার্ডেনটা বেশি বিয়ার করবে, অর্থাৎ ট্যাক্সটা কনজিউমার বেশি পে করবে যদি পরে ডিমান্ড কার্ভটা ইনইলাস্টিক থাকে। আর যদি ডিমান্ড কার্ভটা for a given elastic demand, ঠিক এটার vice versa, for a given elastic demand, the seller pay a larger share of the tax, the more inelastic is the supply of the good। অর্থাৎ সাপ্লাই কার্ভ যদি more inelastic হয় with a given elastic demand curve, then seller
ট্যাক্সের বার্ডেনটা বেশি শেয়ার করবে। ঠিক আছে এটা স্যার এটা আবার একটু বলেন স্যার। স্যার আবার একটু বললে ভালো হয়। আচ্ছা এটা আমরা দেখবো যে কি কি কতটুকু বার্ডেন শেয়ার করবে। আমরা ওখানে একটু পূর্বে যে গ্রাফটা দেখার চেষ্টা করছি তখন ছিল কি ডিমান্ড এবং সাপ্লাই কার্ভে ইলাস্টিসিটি সেম ছিল, এই জন্য কনজিউমার এবং প্রডিউসার তারা $5 করে ট্যাক্সের বার্ডেনটা শেয়ার করলো। বাট এখানে বলা হচ্ছে যদি ইলাস্টিসিটি দুইটা ডিমান্ড এবং সাপ্লাই কার্ভে ইলাস্টিসিটি সেম না থাকে পরে, তাহলে কি কতটুকু শেয়ার করবে ট্যাক্সের বার্ডেনটা। এখানে বলা হচ্ছে গিভেন ইলাস্টিক সাপ্লাই, অর্থাৎ একটা সাপ্লাই কার্ভ দেয়া আছে কিন্তু ডিমান্ড কার্ভটা যদি মোর ইনইলাস্টিক হয়, অর্থাৎ ডিমান্ড কার্ভ যদি মোর ইনইলাস্টিক থাকে, তাহলে পরে কনজিউমার ট্যাক্সের বার্ডেনটা বেশি শেয়ার করবে। অর্থাৎ ডিমান্ড কার্ভটা যদি ইনইলাস্টিক হয় তাহলে কনজিউমার শেয়ারের বার্ডেন বেশি বিয়ার করবে বা বহন করবে, আর যদি পরে ইলাস্টিক হয় তাহলে সে কম বার্ডেন বিয়ার করবে বা বহন করবে। ঠিক আছে, ডিমান্ড কার্ভ যদি পরে ইনইলাস্টিক থাকে তাহলে কনজিউমার বেশি ট্যাক্সের বার্ডেনটা বহন করে। আর উইথ দ্য গিভেন ইলাস্টিক ডিমান্ড, একটা ডিমান্ড কার্ভ দেয়া আছে, এখন যদি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ হয় পরে তাহলে প্রডিউসার বেশি ট্যাক্সের যে বোঝাটা আছে বা বার্ডেনটা আছে এটা বিয়ার করবে। আমরা এটা একটা ডায়াগ্রামটা দেখলে ক্লিয়ার হইব এটা। পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, বায়ার পে এন্ড এফিশিয়েন্ট। এখন বলা হচ্ছে যে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ হলে পরে কি হয়। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ মিন্স একটা ভার্টিক্যাল লাইন, ডিমান্ড কার্ভটা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন। আর পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ যদি পারফেক্টলি ইনইলাস্টিক হয় তাহলে পরে বায়ার যে আছেন বা কনজিউমার আছেন তাকেই সম্পূর্ণ ট্যাক্সের বোঝাটা বহন করতে হয়, বার্ডেনটা বিয়ার করতে হয়। আর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ থাকলে পরে সেলার সবটুকু ট্যাক্সের বার্ডেন সে বহন করবে। এবং ডিমান্ড কার্ভটা যদি ইনইলাস্টিক হয় তাহলে এফিসিয়েন্সি থাকে ইকোনমিতে, আর যদি ইনইলাস্টিক হয় ডিমান্ড কার্ভ তাহলে এফিসিয়েন্সি থাকে, আর যদি ইলাস্টিক ডিমান্ড কার্ভ হয় পারফেক্টলি তাহলে ইকোনমিতে ইনএফিসিয়েন্সি তৈরি হয়। এটা আমরা এই গ্রাফ থেকে দেখার চেষ্টা করি। ডিমান্ড কার্ভ shows the tax incidence in the market with the perfectly inelastic demand, the market of insulin. এখানে বলা হচ্ছে এই মার্কেটের মধ্যে যে ডিমান্ড কার্ভটা আছে সেই ডিমান্ড কার্ভটা পারফেক্টলি ইনইলাস্টিক। পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ মিন্স the vertical line ডিমান্ড কার্ভ। আর সাপ্লাই কার্ভ অ্যাজ ইউজুয়াল। সো অরিজিনাল আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল এই যে এই পয়েন্টটাতে, তখন মার্কেট প্রাইস ছিল 2 ইউনিট, লেটস সে ডলার পার ডোজ, পার মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল $2, তখন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত ছিল 100 ইউনিট। এটা একটা কেস ছিল যখন কোনো ট্যাক্স ছিল না। এখন গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করলেন সেলারের উপর, সেলার বা প্রডিউসারের উপর যখন ট্যাক্স ইম্পোজ করা হয় সাপ্লাই কার্ভ শিফট টু দা আপ। এখন সাপ্লাই কার্ভ শিফট হয়ে রেড লাইন সাপ্লাই কার্ভ। এখন নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট আসছে আমার এখানে, নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস কত $2.2। এখন এই যে নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস $2.2, এই প্রাইসটা কে দিচ্ছেন? এটা দিচ্ছেন বায়ার বা কনজিউমার। তাহলে কনজিউমার পূর্বে দিতেন $2 পার ইউনিট, এখন দিচ্ছে $2.2। তাহলে তাকে এক্সট্রা কতটুকু দিতে হইতেছে? $0.2 তাকে এক্সট্রা দিতে হইতেছে। কনজিউমারকে এক্সট্রা এখন $0.2 পে করতে হইতেছে ট্যাক্স দেওয়ার ফলে, গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করার ফলে। এখন কনজিউমার সে পে করতেছে $2.2 এবং এই ডলারটা কে রিসিভ করতেছে? সেলার রিসিভ করতেছে। কনজিউমার পে করলেন $2.2, সুতরাং সেলার বা প্রডিউসার রিসিভ করলেন $2.2। বাট এখন গভর্নমেন্ট যেহেতু পার ইউনিট $0.2 বা 20 সেন্ট করে সে ট্যাক্স ইম্পোজ করছে, সুতরাং এই $2.2 থেকে এখন সেলারের কাছ থেকে গভর্নমেন্ট $0.2 বা 20 সেন্ট কেটে নিব। তাহলে কেটে নেওয়ার ফলে $2.2 থেকে যদি পরে $0.2 মাইনাস করা হয় তাহলে প্রডিউসার এখন রিসিভ করতেছে $2। সুতরাং প্রডিউসারের এখন কি হচ্ছে না, কোনো ধরনের বার্ডেন তৈরি হইতেছে না। প্রডিউসার ট্যাক্সের পূর্বেও সে $2 করে রিসিভ করতো, পাইতো পার ইউনিট, ট্যাক্স দেওয়ার ফলেও সে এখন $2 করে পাচ্ছে।
বাট কনজিউমার কি করতো, পূর্বে সে দিত $2 পার ইউনিট, বাট এখন সে দিতেছে $2.2। সুতরাং কনজিউমারকে এখন $0.2 করে বেশি দিতে হচ্ছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সেলার বা প্রডিউসার আছে তার উপর কোনো বার্ডেনই তৈরি হইতেছে না, বাট কনজিউমারের উপর সম্পূর্ণ বার্ডেনটুকু তৈরি হয়েছে। এটা কেন তৈরি হয়েছে? এটা এই কারণে যে কারণ ডিমান্ড কার্ভটা পারফেক্টলি ইনইলাস্টিক। সো ডিমান্ড কার্ভ যখন পারফেক্টলি ইনইলাস্টিক থাকে তখন ট্যাক্সের বার্ডেনটা বা বোঝাটা সম্পূর্ণ কনজিউমারকেই বহন করতে হয়। এবং এখানে এফিসিয়েন্সি এই কারণে যে পূর্বে আমার প্রোডাকশন ট্যাক্স ছাড়া মার্কেট ইকুইলিব্রিয়াম ছিল এই পয়েন্টটা, তখন প্রোডাকশন ছিল 100 ইউনিট, বাট ট্যাক্স দেওয়ার ফলে এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম আসলো, তখনও আমার কি প্রোডাকশন আসছে 100 ইউনিট। সুতরাং এখানে প্রোডাকশনের কোনো চেঞ্জ নাই। তো এই কারণে এখানে এফিসিয়েন্সি আছে, কোনো ইনএফিসিয়েন্সি তৈরি হয়নি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যখন ডিমান্ড কার্ভ পারফেক্টলি ইনইলাস্টিক থাকে তখন গভর্নমেন্ট যখন ট্যাক্স ইম্পোজ করেন তখন কনজিউমার সম্পূর্ণ বার্ডেনটুকু বহন করে এবং মার্কেটের মধ্যে কোনো ইনএফিসিয়েন্সি থাকে না। এটা কি ক্লিয়ার? এটা স্যার ট্যাক্সটা কার উপরে ইম্পোজ করা হয়েছে? এই যে প্রোডিউসারের উপর, কারণ সাপ্লাই কার্ভের চেঞ্জ আসা মানেই হচ্ছে হ্যাঁ সেলারের স্যার, উপর তাহলে ট্যাক্স দেওয়া হচ্ছে। প্রোডিউসারের উপরে ইম্পোজ করা হলে এটার পুরোটা ইয়ে করবে বায়ার? হ্যাঁ, সম্পূর্ণ বায়ার বা কনজিউমার সে বিয়ার করবে। এটা লিখলে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স, হ্যাঁ, ব্যাট আকারে ইম্পোজ করা হয়েছে। আমরা জানি যে ব্যাট আকারে বা ইনডিরেক্ট যে ট্যাক্স গুলো ইম্পোজ করা হয় সেগুলো সাধারণত সেলারের উপর থাকে, অর্থাৎ গভর্নমেন্ট সেলারের কাছ থেকে ট্যাক্সটা কালেক্ট করে নিয়ে যায়, সেলারের কাছ থেকে কালেক্ট করে, বাট মার্কেটের মধ্যে এটার ইম্প্যাক্ট থাকে, এটা কনজিউমারকে এফেক্ট করে। ঠিক আছে, সেলারের উপর ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, বাট সম্পূর্ণটুকু কার উপর যাচ্ছে? আলটিমেটলি কনজিউমারের বায়ারের উপর। হ্যাঁ, বায়ারের উপর। কারণ কি? এটা হচ্ছে যে কারণ এটাই যে বায়ারের যে ডিমান্ড, যে তার বিহেভিয়ার, অর্থাৎ তার ডিমান্ড কার্ভটা পারফেক্টলি ইনইলাস্টিক, অর্থাৎ যে ভার্টিক্যাল লাইন, এটা তার এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে তার ডিমান্ড কার্ভ কনজিউমার। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি এখন ডিমান্ড কার্ভ যদি পারফেক্টলি ইলাস্টিক হয় তাহলে কি ধরনের একটা কেস তৈরি হয়। ট্যাক্স ছাড়া ইকুইলিব্রিয়াম আমার এই পয়েন্টে তখন মার্কেট প্রাইস ছিল $1 পার ইউনিট, আর মার্কেটের কোয়ান্টিটি সেল অ্যামাউন্ট ছিল 4 ইউনিট। এখন ট্যাক্স ইম্পোজ করা হয়েছে একই রকম, ট্যাক্স ইম্পোজ করা হয়েছে সেলারের উপর বা প্রডিউসারের উপর। তখন নিউ মার্কেট ইকুইলিব্রিয়াম আসছে এই যেটা, তখন নিউ মার্কেট ইকুইলিব্রিয়াম প্রাইস $1, বাট মার্কেট কোয়ান্টিটি সেল অ্যামাউন্ট হচ্ছে 1 ইউনিট। তাহলে এখানে কত? 4 - 1 অর্থাৎ 3 ইউনিট প্রোডাকশন কমে গেছে। সুতরাং এখানে একটা ইনএফিসিয়েন্সি তৈরি হয়েছে। এখন আমরা নতুন দেখার চেষ্টা করি যে এই বার্ডেনটা যে তৈরি হলো ট্যাক্স দেওয়ার ফলে, যে বার্ডেন তৈরি হলো, এটা কে বিয়ার করবে? পূর্বে প্রাইস ছিল $1, এটা কনজিউমার পে করতো এবং প্রডিউসার অ্যাকসেপ্ট করতো, বাট এখন মার্কেট প্রাইস হচ্ছে $1 ট্যাক্সের ইম্পোজের পরে, বাট এখান থেকে এই $1 পে করতেছে কনজিউমার। বাট এখন যেহেতু ট্যাক্স ইম্পোজ করা হয়েছে প্রডিউসারের উপর বা সেলারের উপর, তাহলে প্রডিউসার মার্কেট থেকে $1 সে মার্কেট থেকে গ্রহণ করলো, বাট প্রডিউসারের কাছ থেকে গভর্নমেন্ট কতটুকু কেটে নিয়ে যাইব? $0.1 কেটে নিয়ে যাব। তাহলে $0.1 যদি সে কেটে নেয় তাহলে তার অরিজিনাল সে কতটুকু পাচ্ছে? এই যে এইটা $0.9, অর্থাৎ 90 সেন্ট সে পাচ্ছে। এটা কি ঠিক আছে? এটা অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যদি পরে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ হয়, ট্যাক্স দেওয়ার পূর্বে কনজিউমার পে করতো $1, ট্যাক্স দেওয়ার পরেও কনজিউমার পে করে $1, বাট প্রডিউসারের বিহেভিয়ারের একটা চেঞ্জ আসছে। সেটা কি আসছে? যে পূর্বে প্রডিউসার সে $1 অ্যাকসেপ্ট করতো, বাট এখন সে $1 মার্কেট থেকে অ্যাকসেপ্ট করে, বাট ওর কাছ থেকে গভর্নমেন্ট $0.1 কেটে নিয়ে যায় বা 10 সেন্ট কেটে নিয়ে যায়। তাহলে তার আলটিমেটলি তার থাকলো পরে $0.9 বা 90 সেন্ট। তাহলে এখানে দেখা গেল যে এই যে $0.1 বা 10 সেন্ট যে ট্যাক্স ইম্পোজ করা হলো সম্পূর্ণটুকু প্রডিউসার বিয়ার করতেছে, কনজিউমারের কোনো ট্যাক্সের এখানে বার্ডেন নাই। কারণ এটাই যে কারণ হচ্ছে যে এখানে যে কনজিউমারের যে ডিমান্ড কার্ভ সেটা হচ্ছে
পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে কনজিউমার কোনো বার্ডেন বিয়ার করবে না, সম্পূর্ণ ট্যাক্সের বার্ডেনটুকু বিয়ার করবে প্রডিউসার। ঠিক আছে এটা? জি স্যার। আর এখানে যেহেতু একটা ইনএফিশিয়েন্সি আছে, ইনএফিশিয়েন্সি পুরো প্রোডাকশন ছিল 4 ইউনিট, এখন 1 ইউনিট, সুতরাং এখানে একটা ইনএফিশিয়েন্সি আছে। আর ইনএফিশিয়েন্সি থাকার ফলে এখানে একটা ডেডওয়েট লসও তৈরি হলো, অর্থাৎ এই যে মার্ক যে ট্রায়াঙ্গুলার এরিয়াটুকু, এটুকু হচ্ছে ডেডওয়েট লস। আচ্ছা, ট্যাক্সেস অন বায়ার্স এন্ড সেলার, ট্যাক্স ইনসিডেন্স, ইনএফিশিয়েন্সি এন্ড ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আমরা এখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখলাম, ঠিক ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের উপর ভিত্তি করেও ঠিক এই ধরনের কেসগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। সেটা কিভাবে করতে পারি? সাপ্লাই কার্ভ যদি পরে সাপ্লাই কার্ভ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার যখন স্যার আগে স্লাইডটা একটু দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ এই যেটা। স্যার এখানে হচ্ছে একটা ইনএফিশিয়েন্সি সৃষ্টি হচ্ছে, কিন্তু এর আগের স্লাইডটাতে তো হচ্ছে না, তাই না? না না, এখানে কারণ প্রোডাকশন তো সেম ট্যাক্সের হ্যাঁ, দেয়ার পূর্বেও যতটুকু প্রোডাকশন ছিল ইকোনমিতে, ট্যাক্সের পরে প্রোডাকশন একই সেম, কারণ 100। মানে স্যার যখন কনজিউমার বার্ডেনটা বিয়ার করছে তখন কোনো ইনএফিশিয়েন্সি হবে না? না না, কনজিউমার যখন পুরো ট্যাক্সটা বিয়ার করতেছে তখন তো কোনো ইনএফিশিয়েন্সি হচ্ছে না। না না, তখন কোনো ইনএফিশিয়েন্সি থাকবে না। অর্থাৎ যদি ডিমান্ড কার্ভটা যদি পারফেক্টলি ইনইলাস্টিক থাকে, তখন এখানে কোনো ধরনের ইনএফিশিয়েন্সি থাকছে না। যেহেতু ইনএফিশিয়েন্সি নাই, সুতরাং এখানে ডেড ওয়েট লস আসার প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে স্যার। যখন ইনএফিশিয়েন্সি থাকবে তখনই একটা ডেড ওয়েট লস থাকবে ইকোনমিতে। ডিমান্ড কার্ভ যখন পারফেক্টলি ইনইলাস্টিক থাকবে তখন এটাকে আমরা বলছি এফিশিয়েন্ট আউটকাম। আর এফিশিয়েন্ট আউটকাম থাকা মানেই হচ্ছে কোনো ডেড ওয়েট লস না থাকা। আর এই কেসটিতে হচ্ছে যে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ, যেহেতু পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ, সুতরাং এখানে সম্পূর্ণ ট্যাক্সের যে বার্ডেনটুকু সেটুকু বিয়ার করতেছেন প্রডিউসার বা সেলার। আর প্রডিউসার বিয়ার করে দেখলাম যে মার্কেটের মধ্যে প্রোডাকশনটা ফল করছে, যেহেতু প্রোডাকশন ফল করছে এখানে ইনএফিশিয়েন্সি আছে, আর ইনএফিশিয়েন্সি থাকার ফলে একটা ডেড ওয়েট লস তৈরি হয়েছে, এবং সেই ডেড ওয়েট লস অ্যামাউন্টটুকু হচ্ছে যে মার্ক যে ট্রায়াঙ্গুলার এরিয়াটুকু সেটুকু। এটা ছিল ডিমান্ড কার্ভের এক্সেপশনাল কেস, অর্থাৎ ডিমান্ড কার্ভ যদি পরে পারফেক্টলি ইনইলাস্টিক থাকে তখন কিভাবে ট্যাক্সের বার্ডেনটা ডিস্ট্রিবিউট হয়, কিংবা ডিমান্ড কার্ভ যদি পারফেক্টলি ইলাস্টিক হয় তাহলে ট্যাক্সের বার্ডেনটা কিভাবে শেয়ার হয়। তো ঠিক একইভাবে ঠিক তার বিপরীত একটা কেস থাকবে যদি পরে সাপ্লাই কার্ভ পারফেক্টলি ইনইলাস্টিক থাকে অথবা সাপ্লাই কার্ভ পারফেক্টলি ইলাস্টিক থাকে। সাপ্লাই কার্ভ যদি পারফেক্টলি ইনইলাস্টিক থাকে তাহলে পরে প্রডিউসার সম্পূর্ণ বার্ডেনটুকু বিয়ার করবে, আর সাপ্লাই কার্ভ যদি পারফেক্টলি ইলাস্টিক থাকে তাহলে কনজিউমার সম্পূর্ণ বার্ডেনটুকু বিয়ার করবে। এই যে এই ফিগারগুলোতে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে সাপ্লাই কার্ভ পারফেক্টলি ইনইলাস্টিক, সুতরাং ভার্টিক্যাল লাইন এই সাপ্লাই কার্ভ, আর ডিমান্ড কার্ভ অ্যাজ ইউজুয়াল ডাউনওয়ার্ড স্লোপ। নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্টটাতে, তখন ইকুইলিব্রিয়াম প্রাইস $50 আর কোয়ান্টিটি 100 ইউনিট। এখন যেহেতু পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ, তো এখন ট্যাক্স ইম্পোজ করা হলো প্রডিউসারের উপর, সেলারের উপর। তো পারফেক্টলি ইনইলাস্টিক কার্ভের যদি থাকে পড়ে তাহলে ট্যাক্স ইম্পোজের ফলে সাপ্লাই কার্ভের কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ এটা পারফেক্টলি ইনইলাস্টিক। বাট পার ইউনিট ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে এখানে $5 করে, 5 সেন্ট করে, 5 সেন্ট করে যদি পার ইউনিট ট্যাক্স ইম্পোজ করা হয় তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস, অরিজিনাল ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল 50 সেন্ট বা 50 ইউনিট, এখন পার ইউনিট 5 সেন্ট বা পার ইউনিটের জন্য 5 সেন্ট করে যখন ট্যাক্স ইম্পোজ করবে, এবং সেটা কার কাছ থেকে, সেলারের কাছ থেকে নিয়ে যাবে, অ্যাকচুয়ালি সেলার এখন রিসিভ করবে 45 সেন্ট, সুতরাং সে আগে থেকে 5 সেন্ট করে সে প্রাইস কম পাচ্ছে পার ইউনিটের জন্য, এবং এই বার্ডেনটা সম্পূর্ণটুকু সেলারের উপরই বর্তায়, কারণ সম্পূর্ণ বার্ডেনটুকু এখন সেলারই তাকে বিয়ার করতে। ঠিক একইভাবে সাপ্লাই কার্ভটা যখন পারফেক্টলি ইলাস্টিক হয় তখন এই সম্পূর্ণ বার্ডেনটুকু দেখা গেছে যে কনজিউমার যে আছেন উনি বিয়ার করবেন, কনজিউমার বিয়ার করবে।
তো এগুলা ওই পূর্বের যে দুটো গ্রাফ ঠিক তার রিভার্স কেসটা। এখন দেখা যাচ্ছে যে ইলাস্টিসিটি বা the supply is more elastic than demand curve, অর্থাৎ সাপ্লাই কার্ভ যদি মোর ইলাস্টিক ডিমান্ড কার্ভ হয় তাহলে যে বায়ার আছে বায়ার বেশি ট্যাক্সের বার্ডেন শেয়ার করবেন ইন কম্পেয়ার টু সেলার। এই যে আমরা যে প্রথম যে দুটো কেস নিয়ে কথা বলছিলাম যে যাদের ডিমান্ড এবং সাপ্লাই কার্ভে ইলাস্টিসিটি সেম ছিল, বাট এই ডায়াগ্রামগুলো থেকে দেখা যাচ্ছে যে ইলাস্টিসিটি কি আছে, তারতম্য আছে। এখানে বলা হচ্ছে সাপ্লাই ইজ মোর ইলাস্টিক দেন ডিমান্ড কার্ভ, অর্থাৎ যার ইলাস্টিসিটি বেশি সে ট্যাক্সের বার্ডেন কম বিয়ার করবে। এটা হচ্ছে যে সারমর্ম বা এক বাক্যে যদি বলা হয় কনজিউমার বা প্রডিউসার অর্থাৎ ডিমান্ড কার্ভ বা সাপ্লাই কার্ভ যে কার্ভের ইলাস্টিসিটিটা বেশি থাকবে সে ট্যাক্সের বার্ডেন কম বিয়ার করবে। এখানে দেখা যাচ্ছে যে সাপ্লাই কার্ভের ইলাস্টিসিটি বেশি ডিমান্ড কার্ভের তুলনায়, সুতরাং এখানে ট্যাক্সের বার্ডেন এই যে এইটুকু বার্ডেন বিয়ার করতেছেন বায়ার, আর ঠিক রেড মার্ক এরিয়াটুকু বিয়ার করতেছেন সেলার বা প্রডিউসার। সো প্রডিউসার বা সেলারের ট্যাক্সের বার্ডেন অ্যামাউন্ট ইজ লোয়ার দেন দ্য বার্ডেন অ্যামাউন্ট অফ বায়ার। এটা এই কারণেই যে কারণ হচ্ছে সাপ্লাই কার্ভটা ডিমান্ড কার্ভ থেকে মোর ইলাস্টিক। ঠিক রিভার্স কেসটা আসবে, ডিমান্ড কার্ভ ইজ মোর ইলাস্টিক দেন সাপ্লাই কার্ভ। এখন সাপ্লাই কার্ভটা যদি ডিমান্ড কার্ভ মোর ইলাস্টিক, তাহলে ডিমান্ড কার্ভ যেহেতু মোর ইলাস্টিক সুতরাং এখানে কনজিউমার ট্যাক্সের বার্ডেন কম বিয়ার করবে, প্রডিউসার ট্যাক্সের বার্ডেন বেশি বিয়ার করবে। ঠিক এই যে এই কেসটা রেড মার্ক এরিয়াটুকু প্রডিউসারের বার্ডেন অ্যামাউন্ট, আর এই যে গ্রিন মার্ক এরিয়া মার্ক এটা হচ্ছে যে বায়ারের শেয়ারের বার্ডেন। এখানে দেখা যাচ্ছে যে বায়ার আছেন বা কনজিউমার আছেন তিনি ট্যাক্সের বার্ডেনটা কম বিয়ার করতেছেন, কারণ একটাই, কারণ ডিমান্ড কার্ভটা মোর ইলাস্টিক দেন সাপ্লাই কার্ভ। সো এগুলি ছিল যে ট্যাক্স দেওয়ার ফলে কিভাবে এই ট্যাক্সের ইনসিডেন্টটা বা ট্যাক্সের ইফেক্টটা শেয়ার হয় কনজিউমার এবং প্রডিউসারের উপর। তো ট্যাক্সের বার্ডেনটা মূলত ডিপেন্ড করে দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড ইলাস্টিসিটি অফ সাপ্লাই এর উপর। আর এক্সট্রিম কেস যদি থাকে, ডিমান্ড কার্ভ যদি কমপ্লিটলি পারফেক্টলি ইলাস্টিক বা ইনইলাস্টিক হয় তখন কি ধরনের ইনসিডেন্ট গুলো ঘটে, আর সাপ্লাই কার্ভ যদি পারফেক্টলি ইলাস্টিক বা ইনইলাস্টিক হয় তখন কি ধরনের ইনসিডেন্ট হয়, আমরা এক্সট্রিম কেসও দেখার চেষ্টা করলাম বা ইন বিটুইন এক্সট্রিম কেসে যে কেসগুলো ছিল ওগুলো দেখার চেষ্টা করলাম। তো ফাইনালি এখান থেকে আমরা এই কনক্লুশন ড্র করতে পারি ডিমান্ড বা সাপ্লাই কার্ভের যে ইলাস্টিসিটি আছে তার উপর ডিপেন্ড করে ট্যাক্সের বার্ডেনটা শেয়ার হয় কনজিউমার এবং প্রডিউসারের উপর। তো এখন প্রশ্ন হচ্ছে যে কনজিউমার বেশি বার্ডেন শেয়ার করবে নাকি প্রডিউসার বেশি বার্ডেন শেয়ার করবে। তো আমরা বলতে পারি কনজিউমার ট্যাক্সের বার্ডেন বেশি শেয়ার করবে যদি পরে ডিমান্ড কার্ভটা ইনইলাস্টিক হয় ইন কম্পেয়ার টু সাপ্লাই কার্ভ, আর প্রডিউসার ট্যাক্সের বার্ডেন বেশি শেয়ার করবেন যদি পরে সাপ্লাই কার্ভটা ইনইলাস্টিক হয় ইন কম্পেয়ার টু ডিমান্ড কার্ভ। এটাই ছিল সামারি, আর এখানেই আজকের ক্লাসটা শেষ। কার কি কোনো কোশ্চেন আছে এখানে, কনফিউশন বা কোশ্চেন? স্যার কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে স্যার মানে আপনি যে চ্যাপ্টারটা পড়াচ্ছেন সেই চ্যাপ্টারটার নামটা কি স্যার? Chapter 5, the incidence of taxes or the burden of taxes depending on the elasticity. আচ্ছা স্যার, কিন্তু স্যার আমাদের আগের যে ক্লাসটা নেওয়া হচ্ছিল, লাস্ট যে লেকচারটা ওটা ছিল বার্ডেন অফ ট্যাক্সেশনের উপরে। হ্যাঁ ওটা একটা ম্যাথ ছিল, ঠিক ওইটারই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। হ্যাঁ এখন স্যার আমরা তো স্যার বইয়ের সাথে একটু মানে মিল খুঁজে পাচ্ছি না, কারণ এখানে অনেকগুলো টপিকস আছে যেগুলো স্যার ডিসকাস করা হয়নি। ওখানে ওই যে থিওরিটিক্যাল ছিল, এখন আসলে ওই থিওরিটিক্যাল গুলা যদি প্রবলেম থাকে দেন আমরা ডিসকাস করতে পারি। যেহেতু অনলাইন ক্লাস আমরা আসলে কতটুকু ক্লাস নিতে পারি বা কখন ক্লাস শুরু হবে তাও তো আনসার্টেন। এখন যদি থিওরি ক্লাসগুলোতে আমি সাধারণত যে টেকনিক্যাল বা গ্রাফিক্যাল যে জিনিসগুলো আছে এগুলো আগে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, দেন যদি আমাদের সময় থাকে তখন আমরা থিওরি পার্টটাতে ব্যাক করব। আর থিওরি পার্টটাতে আশা করা যায় যে বা পড়লে পরে ইজিলি হয়তো বা ধরতে মানে বোঝার, তারপরে সমস্যা থাকলে সেটা কোশ্চেন করলে আমরা সলভ করার চেষ্টা করব।
আমার কাছে মনে হয় ইভেন টেকনিক্যাল বা গ্রাফিক্যাল বিষয় চ্যাপ্টার 2তেও হচ্ছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার চ্যাপ্টার 2তেও কিছু তত্ত্ব আছে, আমাদের তো ওগুলো স্যার ডিসকাস করা হয়নি, এখন তো স্যার আমাদের প্রবলেম হচ্ছে। এটাতে তাহলে স্যার যদি ট্যাক্সের বোর্ডেও যে থিওরি গুলো এইভাবে থিওরি থাকতে পারে, ট্যাক্স কি, ট্যাক্সের বার্ডেন কি, তারপর ট্যাক্সের প্যাটার্ন গুলা কি, কিভাবে ট্যাক্সের প্যাটার্ন প্রগ্রেসিভ, রিগ্রেসিভ বা প্রপোর্শনাল ট্যাক্স, ট্যাক্সের প্রকারভেদ, এই থিওরি গুলা একটু বই আর খুলে দেখতে হইব, পড়ে দেখতে হইব, তারপর প্রবলেম থাকলে দেন আমরা ওটা নিয়ে ডিসকাস করতে পারবো। আর ঠিক আছে, স্যার হচ্ছে যেগুলা মানে একটু পড়লে বুঝে যাওয়ার কথা থিওরিটিক্যাল বিষয়, আমি আসলে সাধারণত এই টেকনিক্যাল বা গ্রাফিক্যাল বিষয়গুলোর উপর বেশি জোর দিতেছি, কারণ অনেকের হয়তো বা গ্রাফ গুলা বুঝতে প্রবলেম হতে পারে, একা একা পড়লে বুঝতে প্রবলেম হতে পারে। এই কারণেই যে যে টেকনিক্যাল বা গ্রাফিক্যাল যে বিষয়গুলো ছিল এগুলি প্রথম নিয়ে আসা, তারপরে যদি আমাদের হাতে সময় থাকে বা কারো যদি কোনো কোশ্চেন থাকে ওটা নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো ওই থিওরি গুলো বাসায় একটু নিজে নিজে পড়ে ট্রাই করতে হইব, তারপর কোনো কোশ্চেন থাকলে ওটা নিয়ে আমরা ডিসকাস তারপর করব। স্যার বোর্ডের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলিও যদি আমাদেরকে একটু বলে দিতেন আগে আমরা তাও একটু ভালো হতো। টপিকস গুলো হ্যাঁ একটু শেষ করে দেন আমরা আবার কাম ব্যাক করবো, যে পরীক্ষার জন্য কি কি কোশ্চেন গুলো বা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের সলিউশন গুলো আমরা ওগুলো নিয়ে ডিসকাস আচ্ছা করতে পারবো। আপাতত আমরা চাচ্ছি যে চ্যাপ্টার গুলোর কনসেপ্ট গুলো বা বেসিকটা হোক, ঠিক আছে। বেসিকটা থাকলে পরে কোশ্চেন সলিউশনে ইজি হবে, তখন আমরা খুব দ্রুত কোশ্চেন সলিউশন করতে পারবো। বাসায় এগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। যদি কোনো কোশ্চেন থাকে দেন আমরা ওই কোশ্চেন গুলো নিয়ে দেন আবার ডিসকাস করতে পারি। ঠিক আছে, আর কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা যদি ওভারভিউ একদম প্রথম থেকে যদি আবার আসি পরে, ট্যাক্সের ইনসিডেন্স এখানে একটা ডেফিনিশন দেয়া আছে, হ্যাঁ, খুব সহজভাবেই লেখা আছে, পড়লে আশা করি বুঝে যাওয়ার কথা। সাধারণত ট্যাক্স, আপনি স্লাইড স্যার গুলো গ্রুপে স্যার দিয়ে স্লাইড দিবেন গুলো স্যার। হ্যাঁ এইটা আমি এই যে সম্পূর্ণ ক্লাসের যে ইয়েটা আছে, এটা আমি রেকর্ডিং করে রাখতেছি, এটা আবার ওই গ্রুপের মধ্যে আমি তাহলে পোস্ট করে দেব। ঠিক আছে, আর আমাদের এখানে স্লাইড ক্লাস, গুলো দিন। হ্যাঁ স্লাইড আকারেই থাকবে। এই যে এগুলো তো সবকিছু মানে এটা ভিডিও বা একটা কমপ্লিট একটা কি বলা হয়, ভিডিও ক্লিপস আকারে থাকবে। তো ওখান থেকে ওই মিউট করে নিয়ে যেখানে বুঝতে প্রবলেম সেখানে মিউট করে নিয়ে পড়া যাইব, বাট স্লাইড আকারেই থাকবে, সম্পূর্ণ লেখাগুলো স্লাইড আকারেই আসবে। ঠিক আছে, পরে কি আরো কি কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। না স্যার। কোশ্চেন থাকলে পরে আগে এটাকে দেখতে হবে, হ্যাঁ, এটা পরে দেখে তার পরবর্তী যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে দেন আমরা সলভ করতে পারবো। সাধারণত আজকের ক্লাসে সামারি হচ্ছে যে ট্যাক্স দেওয়ার ফলে মার্কেটের মধ্যে কি ধরনের ইনএফিশিয়েন্সি তৈরি হয়, এবং ট্যাক্স দেওয়ার ফলে যে একটা বার্ডেন তৈরি হয় বা ট্যাক্সের যে অ্যামাউন্টটা এটা প্রডিউসার এবং কনজিউমার কে কতটুকু শেয়ার করবে এবং কিভাবে শেয়ার করবেন, সম্পূর্ণটুকু কি কনজিউমার শেয়ার করবেন না প্রডিউসার শেয়ার করবে, নাকি তারা ভাগ করে শেয়ার করবেন, এবং ভাগ করে শেয়ার করলে কে বেশি করবেন কে কম করবেন। তো এই বিষয়গুলাই ছিল আজকের যে টপিকসটা, এই টপিকসের মূল আলোচনা। আর এগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর যে বেসিক যে জিনিসগুলো এগুলোর অ্যাপ্লিকেশন, মানে আমাদের হচ্ছে যে এখন পাবলিক ফাইন্যান্সের মধ্যে এই ধরনের ট্যাক্সের বার্ডেন বা ইনসিডেন্ট গুলো এই কারণেই আলোচনায় আসছে যে যখন সরকার যখন কোনো পলিসি নেন তখন কোন কোন গোডের ক্ষেত্রে কিভাবে উনি সরকার ট্যাক্স ইম্পোজ করবেন, যেমন ডেইলি যে নেসেসারি বা কমোডিটিস গুলো আছে এগুলার কনজিউমার বিহেভিয়ার কি, এগুলার ডিমান্ড ইলাস্টিসিটি কেমন, ইলাস্টিক নাকি ইনইলাস্টিক নেসেসারি গোডের। নেসেসারি গোডের ডিমান্ড ইলাস্টিসিটি, আবার বলেন। আমরা যে নেসেসিটি গোড গুলা ইউজ করি আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, এগুলোর ডিমান্ড কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক?
স্যার ইনইলাস্টিক। আচ্ছা, ইনইলাস্টিক। সুতরাং যেহেতু ইনইলাস্টিক, আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলা এগুলা ডিমান্ড হচ্ছে ইনইলাস্টিক। সুতরাং নিত্য প্রয়োজনীয় দ্রব্যে যদি সরকার যদি ট্যাক্স ইম্পোজ করে, তাহলে এই ট্যাক্সের বার্ডেনটা কে বেশি শেয়ার করবে? কনজিউমার নাকি Consumer. প্রোডিউসার? কনজিউমার। সুতরাং নিত্য Consumer. প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে সরকার যদি ট্যাক্স ইম্পোজ করে, তাহলে সাধারণত কনজিউমার বা ভোক্তার উপর ট্যাক্সের বোঝাটা বেশি পড়বে ইন কম্পেয়ার টু প্রডিউসার। সুতরাং সরকার যখন ট্যাক্স ইম্পোজ করে বা সরকার যখন বাজেট প্রণয়ন করে, তখন সরকারকে এই বিষয়গুলো মাথায় রাখতে হয় যে কোন দ্রব্যের ক্ষেত্রে সে বেশি ট্যাক্স ইম্পোজ করবে এবং কোন দ্রব্যের ক্ষেত্রে কম ট্যাক্স ইম্পোজ করবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যদি সরকার বেশি ট্যাক্স ইম্পোজ করে, তাহলে দেখা যাচ্ছে যে যারা কনজিউমার আছেন তাদের উপর ট্যাক্সের বার্ডেনটা বেশি পড়বে। তো এখন কনজিউমারদের উপর যদি ট্যাক্সের বার্ডেন বেশি পড়ে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয় এগুলা, তাহলে যারা মার্জিন পিপল বা পুয়ার পিপল আছে তাদের উপর বোঝাটা বেশি পড়ে। সুতরাং দেখা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো এগুলো তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। সুতরাং এই সরকার যখন ট্যাক্স ইম্পোজ করেন বা বাজেট তৈরি করেন বা বাজেটের মধ্যে যে ট্যাক্সের যে বিষয়গুলো আসে, তখন সরকারকে এই ইলাস্টিসিটির বিষয়গুলো মাথায় রেখেই দেন পলিসিগুলো ফর্মুলেট করতে হয়। তো এটার অ্যাপ্লিকেশনটা কি বোঝা গেল এখন, যে এই যে ট্যাক্সের ইনসিডেন্ট কিংবা এটার যে পলিসি ইমপ্লিকেশন গুলো কি? বাট লাক্সারিয়াস গুডের ক্ষেত্রে খুব হাই ট্যাক্স ইম্পোজ করা হয়, কারণ লাক্সারিয়াস গুডের ইলাস্টিসিটি কি, ডিমান্ড ইলাস্টিসিটি খুব হাই। লাক্সারিয়াস যে গুডগুলো আছে এগুলো ডিমান্ড ইলাস্টিসিটি কি অনেক হাই না? এগুলো তো ইলাস্টিক ডিমান্ড কার্ভ। যেহেতু ইলাস্টিক ডিমান্ড কার্ভ, তাহলে লাক্সারিয়াস গুডের ক্ষেত্রে যদি সরকার যদি হাই ট্যাক্স ইম্পোজ করে, সেই ট্যাক্স গুলা কার উপর বর্তাইব? প্রোডিউসার। প্রডিউসারের উপর। কারণ তখন কিন্তু প্রডিউসারের উপর যেহেতু বর্তায়, সুতরাং আর লাক্সারিয়াস গুডের কনজিউমার কারা? আপার ক্লাস। সুতরাং আপার ক্লাসের জন্য কিন্তু প্রাইস বেড়ে গেলে কোনো প্রবলেম হয় না, তখন তারা ইজিলি ওই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারে। বাট প্রবলেম হয়ে যায় যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এখানে ট্যাক্স ইম্পোজ করার ফলে করার সময় সরকারকে অনেক বিষয় মাথায় রাখতে হয়, অর্থাৎ এই ইলাস্টিসিটির কনসেপ্টটা সরকারকে মাথায় রেখেই দেন পলিসিটা ফর্মুলেট করতে হয়। তো ইমপ্লিকেশন তো আমরা এই ধরনের এক একটা কোর্স নিয়ে বা এই ধরনের রিয়েল লাইফে যে ধরনের কোর্স গুলো আছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। যেমন কার বা রাইস, এই ধরনের যে গোডস গুলো আছে এগুলোর উপর যদি ট্যাক্স ইম্পোজ করা হয়, কি ধরনের কনসিকুয়েন্স তৈরি হতে পারে? ঠিক আছে, তাহলে কি আরো কোনো কোশ্চেন আছে আজকে? তাহলে এখানে কি ক্লোজ করে দিব? স্যার ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, তখন আমরা আবার প্রশ্ন থাকলে ওই প্রশ্নের সমাধান নিয়ে কথা বলতে পারবো। তাহলে আজকে এইটুকু পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।